আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গেল কদিন নির্বাচনী জ্বরে আপনারা আমরা দেশ বিদেশ সবাই, কিন্তু যে নির্বাচনটি হয়ে গেল এই নির্বাচনটি নিয়ে আমি 5টি ধারাবাহিক ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেই নির্বাচন নিয়ে 5টি ভিডিও করব সিদ্ধান্ত নিয়েছি সেটি কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো আজকে আমার এই ভিডিওটির প্রথম পর্ব। এই পর্বটিতে আমি দেখাতে চাই যে বাংলাদেশে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য যে ছোটখাটো দল তারা যে ভোট পেয়েছে এবং এরশাদের দল সব জায়গায় হেরেছে, এর কারণ কি, কেন, এটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা দেখেন, নির্বাচনটি খালি চোখে যদি আপনি দেখেন আপনি বুঝবেন খুব সুন্দর নির্বাচন, মারামারি হানাহানি কম হয়েছে, কম্পারেটিভলি প্রাণ কম গিয়েছে, কিন্তু তারপরও 7 জন মারা গিয়েছে সারা দেশে। তো এখন এই নির্বাচনটি যে হলো, আপনি বোঝেন যে এখানে জামাত বা বিএনপি ছাড়া পাশ করার কোনো পার্টি নেই। কারণ সারা দেশে 20-30টি আসনে মাত্র এনসিপি তাদের নমিনেশন দিয়েছে, তাও জামাতের অংশ হিসেবে। যেই সব জায়গায় জামাতের অবস্থান ভালো এবং বিএনপির ভালো কোনো প্রার্থী নেই, সেই সব জায়গায় এনসিপিকে দেওয়া হয়েছে। এই নির্বাচনটিতে ডক্টর ইউনূস অংশগ্রহণ করার আগেই এই তারেক রহমানের সাথে বসে তিনি একটা বোঝাপড়া করেছেন এবং তিনি এনসিপির বড় বড় 7-8 জন নেতাকে যেন নিশ্চিন্তভাবে এবং নিশ্চিতভাবে সংসদে নিয়ে আসা যায়, সেই ব্যাপারে তারেক রহমানের সাথে তার একটা সমঝোতা কিন্তু আগে থেকেই হয়েছে এবং জামাতের সাথেও হয়েছে। এনসিপিকে অফার দেওয়া হয়েছিল যে বিএনপির সাথে আসার জন্য, তাহলে এনসিপি যদি 30টা আসন চায় সেই 30টা আসনেই এনসিপিকে পাশ করিয়ে আনবে। কিন্তু কোনো কারণে ডক্টর ইউনূস বিএনপির সাথে ভরসা পায়নি, যার কারণে তারা এনসিপি জামাতের সাথে গিয়েছে। আর তাছাড়া এনসিপির যেখানে জন্ম সেখানেই এনসিপি ফিরে গিয়েছে, যার কারণে জামাতের সাথে গিয়ে তারা মাত্র 6টি বা 7টি আসনে পাশ করেছে। এই 6টি বা 7টি আসন কিন্তু পূর্ব নির্ধারিত। যেমন হান্নান মাসুদ পাশ করেছে, ঢাকায় নাহিদ পাশ করেছে, কুমিল্লায় হাসনাত পাশ করেছে, হাসনাতকেও পাশ করিয়ে দেওয়া হয়েছে। বিএনপির যে প্রার্থী ছিল, বহু লোক ঋণ খেলাপি হওয়ার পরও নির্বাচন করেছে, কিন্তু তিনি নির্বাচন করতে পারেননি। কে? মঞ্জুরুল হাসান মুন্সি। তো এইরকম ভাবে বাংলাদেশে কিছু মেটিকুলার যে ডিজাইন, এই ডিজাইনগুলো আগে থেকেই কিন্তু নির্ধারিত ছিল। তারপর দেখেন জামাতকে কোন অঞ্চলটা দেওয়া হয়েছে, জাতীয় পার্টি যে অঞ্চল, সেই অঞ্চল। সেখানে জাতীয় পার্টিকে কেন, একটি আসনও জাতীয় পার্টি কেন পাশ করেনি, সেটার পিছনে কিন্তু কিছু মৌজেজা আছে। মৌজেজাটা কি? বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসতে পারেনি। ডক্টর ইউনূস একদম স্ট্রিক্টলি নির্দেশনা ছিল যে জাতীয় পার্টির কেউ যেন নির্বাচনে আসতে না পারে প্রথম দিকে। পরবর্তীতে বাধ্য হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক চাপের ফলে, যেহেতু আওয়ামী লীগও নেই, একদম খালি মাঠ হয়ে যাচ্ছে, সেই জন্য জাতীয় পার্টিকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু জাতীয় পার্টি তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে নাই, অফিস খুলতে পারে নাই। জাতীয় পার্টির অফিস ভাঙা নিয়ে তো এই বিকাশ নূর কি পরিমাণ মাইটটা খেলো আপনারা দেখেছেন। তো সেই কারণে জাতীয় পার্টিকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে শামীম পাটোয়ারির মতো লোককেও হারিয়ে দেওয়া হয়েছে। এখন হারিয়ে যে কেউই হারতে পারে, কিন্তু জাতীয় পার্টি একটি আসনও পায়নি। এটা দ্বারা আওয়ামী লীগকে ইন্ডিকেট করার তিনি চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ থাকলেও কোনো আসন পেত না। এটা ডক্টর ইউনূসের উর্বর মস্তিষ্ক থেকে যাই আসুক, বাংলাদেশের মানুষ জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো তাহলে এই জামাতে ইসলামী 3টার বেশি আসন পেত না। সেইখানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, সেখানে বিএনপিও জিততে পারতো, আওয়ামী লীগও জিততে পারতো। জামাতের কোনো খাবার এই দেশে ছিল না। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপি জোট 212টি আসন পেয়েছে, পক্ষান্তরে জামাত জোট 72টি আসন পেয়েছে, বা 80টি আসন পেয়েছে, 70টি আসন পেয়েছে, 72টি আসন পেয়েছে। এই 72টি আসনের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন, 28টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। এই বিদ্রোহী প্রার্থীর 21 জন প্রার্থী জয় পরাজয় নির্ধারণ করেছে জামাতের। এখন যদি জামাতের এই 21টি আসনকে যদি আপনি বাদ দেন, তাহলে জামাতের আসন কিন্তু 40-এর নিচে, 40-এ চলে আসে। তাই সেই ক্ষেত্রে হিসেব করে দেখেন যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে যদি জামাত ইসলামী 40টি আসন পায়, এটা খুব দাতব্যের মধ্যে নেওয়ার কোনো বিষয় নয়। কারণ বিএনপি এককভাবে তো সব আসন নেবে না, সব আসন পাবেও না। ঠিক এই ডিজাইনটা সেভাবে করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামী ধরে নিয়েছিল। এবং বাংলাদেশে আমার গ্রাম আপনার গ্রাম, যার যার গ্রামে একটু খবর নিয়ে দেখেন, সবার মধ্যে এরকম একটা মানে
মানুষের মধ্যে এরকম একটা প্রচারণা চালিয়ে দেওয়া হয়েছিল যে জামাত ক্ষমতায় চলে আসতেছে, ডিসিওসি যা আছে সব জামাতের, আওয়ামী লীগের কেউ নাই, বিএনপির কেউ নাই, সবই জামাতের, সুতরাং জামাতকে তারা নিয়ে আসবে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। মেটিকুলাসের যে ডিজাইনটা ছিল প্রথম দিকে, ডক্টর ইউনূসের ডিজাইন ছিল এনসিপি এবং জামাতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসা, নিয়ে এসে হা না ভোটের ভিত্তিতে আপনি ওই বাংলাদেশের কনস্টিটিউশনটা বদলিয়ে ফেলা, বাংলাদেশকে পাকিস্তানমুখী করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কবর রচনা করে দেওয়া এবং নতুনভাবে এই রাজাকারী, আলবদরি এবং মৌলবাদী, জঙ্গিবাদী একটা রাষ্ট্রের দিকে বাংলাদেশের টিকিট করে দেওয়ার খেয়ালটা ডক্টর ইউনূসের ছিল। কিন্তু শেষের দিকে এসে সেনাবাহিনী এটাতে বাদ সেধেছে। সেনাবাহিনী বলেছে যে আমরা এসব কিছু মেনে নেব না এবং আমরা জামাতকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেব না। কেন দেব না? জামাত, বাংলাদেশের মানুষ জামাত করে যে পরিমাণ সেটা খুবই নগণ্য। আপনি যদি জামাত মানে ডক্টর ইউনূস যদি জোর করে জামাতকে মানুষের গাড়ে চাপিয়ে দেয়, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এই দেশে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, গৃহযুদ্ধ শুরু হবে, ৭১ এবং ২৪ নিয়ে যে দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বে রক্তের বন্যা বাংলাদেশে বয়ে যাবে। তখন আর্মি, পুলিশ এবং বিডিআর, যেটাকে বিজিবি বলে, বিজিবি কখনো এটাকে মেনে নেয়নি। না নেওয়ার ফলে এটা শুরু হয়েছে ঠিক হাদির হত্যার বিচার চেয়ে যেদিন তারা একটা আন্দোলনের ডাক দিয়েছিল, ঢাকায় যমুনা ঘেরাওয়ের ডাক দিয়েছিল। এটার উদ্দেশ্য ছিল নির্বাচনটাকে আরো একটু পিছনে নেওয়া, আরো পিছনে নেওয়া মানে একবারে জুনে চলে যাওয়া, কারণ সামনে ঈদ, তারপরে আরো কিছু বিষয় আছে যার কারণে জুনের আগে হবে না, সেই রকম একটা ধান্দা নিয়ে তারা এসছে। কিন্তু আর্মি এবং পুলিশ এই জিনিসটাকে খুব কঠিন হস্তে দমন করেছে। আপনি দেখেছেন কুকুরের মতো পিটিয়েছে, মানে কেমন পিটা পিটিয়েছে, যদি আপনারা যদি ভিডিও ফুটেজগুলো না দেখেন তাহলে বুঝবেন না, এগুলো তৈরি করা ভিডিও ফুটেজ নয়, একদম রিয়েল ভিডিও ফুটেজ। যার ফলে তখন শেষের দিকে এসে আপনি ওই এক বাটপার ফ্রান্স থেকে একটু কান্নাকাটি করছে, আপনি দেখেন নাই? কেন কান্নাকাটি করছে? কারণ নির্বাচনের দুদিন আগে তিনি খবর পেয়ে গেছেন যে আর্মি, বিডিআর, পুলিশ, আনসার যারা আছে তারা ওই ডক্টর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন, জামাতকে এবং এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসার যে ফর্মুলা, এই ফর্মুলার থেকে তারা অ্যাকসেপ্ট করেনি। যার কারণে মাঠটা দখল করার সুযোগ তাদেরকে দেয়নি। মাঠটা দখল মানে জামাতের ইচ্ছা ছিল বিভিন্ন কেন্দ্র দখল করবে, কেন্দ্র দখল করে সেখানে তারা অরাজকতা তৈরি করবে এবং নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় আসবে, বিএনপিকে পাশে বসিয়ে দিবে। আর বিএনপিকে পাশে বসিয়ে দেওয়ার তাদের যে এই সাহস, এর জন্যই কিন্তু তারা এনসিপিকে, তাদের সন্ত্রাসীদেরকে তাদের সাথে রেখেছে। এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই আর্মি এবং বিডিআর ঢুকতে দেয়নি। এবং খেয়াল করে দেখেন, বিভিন্ন জায়গায় আর্মি ধরে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করেছে। কেন বাধ্য করেছে? যে তোরা তো পাকিস্তানের সন্তান, তোরা তো বাংলাদেশের সন্তান না, তোরা স্বপ্নে দেখিস পাকিস্তান, তোরা ৭১ বিরোধী শক্তি, তোরা ৭১-এর পরাজিত শক্তি। সেই জন্য আর্মিরা তাদেরকে দিয়ে জাতীয় সঙ্গীত গাইয়েছে। তাহলে খেয়াল করে দেখেন যে আর্মিরা যখনই এই মোড়টা নিল, তখন ডক্টর ইউনূস সুর বদল করলেন। ডক্টর ইউনূস সুর বদল করে বললেন যে ঠিক আছে, অন্ততপক্ষে নির্বাচনে ভোটটাকে একটু বাড়িয়ে দেখতে হবে। আপনারা দেখেন, যত রাজনৈতিক বিশ্লেষক, বিদেশি সাংবাদিক, দেশি সাংবাদিক, যারাই ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তাদের কাছ থেকে আপনি একটু খবর নিয়ে দেখেন, টেলিভিশনগুলো দেখেন, রেডিও দেখেন এবং ভিডিওগুলো অনলাইন মিডিয়াতে দেখেন, ঢাকাতে কোনো আসনেই ৩০ থেকে ৩৫-এর উপরে ভোটার উপস্থিতি ছিল না। তাহলে আপনি যে এখন ৬০ ভাগ ভোটার উপস্থিতি দেখাচ্ছেন, ৩০ থেকে ৩৫ ভাগের উপরে আপনার ভোটার উপস্থিতি ঢাকায় ছিল না। আপনি বৃহত্তর ফরিদপুরে যান, গোপালগঞ্জে যান, শেখ হাসিনার আসনে ১ লাখ ভোট টোটাল কাস্ট হয়েছে দেখানো হয়েছে, অথচ শেখ হাসিনার যেখানে ভোট কেন্দ্র, শেখ হাসিনার অঞ্চল গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, সেখানে 2% ভোটও কাস্ট হয় নাই। আমরা দেখেছি যে ভোটের জন্য যাদেরকে প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছে, কারণ মানুষ কেউ আসে না। তারপরেও ১ লাখ ভোট সেখানে কাস্টিং দেখানো হয়েছে। খুলনা ১, খুলনা ২, খুলনা ৩, যে ওইসব অঞ্চলে ভোটার পার্সেন্টেজ 10 থেকে 15%-এরও নিচে ছিল। কিভাবে হলো? তাহলে আপনাদেরকে যে এই ফুলিয়ে ফাঁপিয়ে ৫০ থেকে ৬০ ভাগ দেখানো হলো, কেন দেখানো হলো? এই ভোটটা এত পড়েনি, তারপরেও কেন ভোটের পার্সেন্টেজ এত বেশি করে দেখানো হলো? কেন্দ্র থেকে কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি, ভোটের ফলাফল কিন্তু বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরকম নানান কারণ আছে যে এই নির্বাচনটাকে ডিসপিউট করার মতো। তবে আমরা নির্বাচন একটি হয়ে গেছে, একটা দেশ অন্তত রাহুমুক্ত হচ্ছে এখন। যদি বিএনপি নির্বাচিত হিসেবে যদি ক্ষমতা গ্রহণ করে, অন্তত দেশে আইন, বিচার এবং শাসন অন্তত একটা লাইনে আসার একটা আশা থাকে। কারণ বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনা করছে, খাবে, দাবে, মারবে, মরবে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশ নামে যে রাষ্ট্র, এই রাষ্ট্রে বিশ্বাস করেই কিন্তু তারা
রাষ্ট্র পরিচালনা করেছে এবং করবে। কিন্তু এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গং, ৭১-এর পরাজিত শক্তিরা, তারা কিন্তু এই বাংলাদেশে বিশ্বাস করে না। এই বাংলাদেশের যে গতি সেটাতে বিশ্বাস করেনি। যার কারণে তারা এটাকে ভিন্ন পথে পরিচালিত করতে চেয়েছে। আমাদের কথা হচ্ছে এই নির্বাচনের পর এখন যদি একটা গভর্নমেন্ট আসে, একটা যদি সত্যিকারের একটা যদি মানে গণতন্ত্র হোক বা সমাজতন্ত্র হোক আর রাজতন্ত্র হোক, যেটাই হোক, কিন্তু রাজনীতিবিদ দ্বারা একটা সরকার গঠিত হতে হবে। কেন বলছি রাজনীতিবিদ দ্বারা? দেখেন, স্কুল বললে মানে সেখানে টিচার আছে, মসজিদ বললে সেখানে একজন ইমাম আছে, আর হাফিজখানা বললে একজন হাফেজ আছে। ঠিক তেমনি রাজনীতি, রাষ্ট্র বললে রাজনীতিবিদ থাকবে, কারণ রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠান যখন বিরাজনীতিকরণ হয়, প্রথম আলোদের ইন্ধনে যখন রাজনীতিবিদদেরকে বনবাসে দেওয়া হয়, আর সোরবাটপাররা এসে যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, তখন রাষ্ট্রের কি চরিত্র হয়, রাষ্ট্রের কি অবস্থা হয় আপনি বাংলাদেশে গত ১৭ মাসে দেখেছেন। রিকশালার মুখে হাসি নেই, ঠেলাহলার দুঃখ গুছে না, বাড়িওয়ালার দুঃখ গুছে না, বারাটিয়ার দুঃখ গুছে না। পুলিশ মরে, আর্মি মরে, বিডিআরও মরে, মরে সাধারণ মানুষ। সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছেঁচড়ামি, এইসবে সমাজটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। কারণ এই সমাজকে আলো দিতে হলে একমাত্র রাজনীতিবিদ ছাড়া এই রাষ্ট্র সংস্থাটি চালানোর কোনো সুযোগ নেই, কোথাও হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই আমরা এদিক থেকে অন্তত একটা নিঃশ্বাস পেলি যে বাংলাদেশে যেভাবেই হোক, যে করেই হোক, বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রকাশিত হয়েছে, এখন অন্তত রাজনীতিবিদের আমরা একটা সরকার দেখব। রাজনীতিবিদ যা করবে আমরা তার প্রতিবাদ করব, আমরা তার সমর্থন করব, আমরা তা প্রতিরোধ করব এবং আমরা রাজনীতি করব। এই রাজনীতি করতে হলে সমাজে রাজনীতিবিদ থাকতে হবে। ডক্টর ইউনূস এবং তার যে গং, এরা শুধু টাকা বানিয়েছে, এনসিপিরা শুধু ফুলে ফুলে পেট মোটা হয়েছে, বাংলাদেশটাকে চুষে খেয়েছে। ১৫ মাসে ১৬ মাসে যেই পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে, আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হিসাব মতো বাংলাদেশে ২০২৩ সালে শেখ হাসিনা যখন ছিল, তখন সর্বশেষ শেখ হাসিনার সময়ে বাংলাদেশে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল ২৪তম, আর ডক্টর ইউনূস এবারে হয়েছে ১৩তম। তার মানেটা বোঝেন, ২৪ থেকে ১৩ আমাদের কত ধাপ নিচে নেমেছে। ২২-এ মানে ২৪-এ এসে আমরা হয়ে গিয়েছিলাম ১৪, এবারে ১৩, মানে নিচের দিকে। আপনি জানেন দুর্নীতিতে ১ নাম্বারও কোনো একটা সময় ছিল, সেখান থেকে শেখ হাসিনা এটাকে ২৪তম নিয়ে গেছে। তাহলে আপনি বোঝেন এই দুর্নীতির হিসাবটা আমরা করি না, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করে। বাংলাদেশে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাব মতো এই ডক্টর ইউনূসের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে আরো খারাপের দিকে গেছে। তাহলে বোঝেন, রাজনীতিবিদদের একটা দুর্নাম থাকে, রাজনীতিবিদদের একটা দোষ থাকে, দোষ আছে, কিন্তু রাজনীতিবিদদের চাইতেও অরাজনীতিবিদরা যখন রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্রের চরিত্র, রাষ্ট্রের নীতি, আদর্শ, আইন, বিচার, শাসন কোনো কিছুকেই কিন্তু জায়গায় রাখেনি। তাই এই নির্বাচনের ভিত্তিতে যদি একটা রাজনৈতিক সরকার গঠন করা হয়, তাহলে অন্তত রাষ্ট্র যদি দিশা পায়, তাহলে আমরা তখন বুঝবো রাষ্ট্রকে কোন দিকে নিয়ে যাওয়া যায়। এই নির্বাচনের কথা যেটা বলছিলাম, এই নির্বাচনে অন্তত পক্ষে ২০% ভোট বেশি দেখানো হয়েছে। ৪০%-এর উপরে কোনোভাবেই সারা দেশে আপনি হিসাব করে ভোট পাবেন না। আপনি মির্জা আব্বাসের আসনে দেখেন, দুইজনে মিলিয়েও ৩ লাখ ভোট পায় নাই। তাহলে বাকি ভোট, এই যে মনে করেন ৬ লাখ ভোটের যে একটা আসন, ৫.৫ লাখ ভোটের যে একটা আসন, বাকি ভোট কিন্তু পড়েনি। ঠিক তেমনি মির্জা আব্বাসের আসন না, শুধু সারা বাংলাদেশেই ভোটার যা আছে তাদের ২ গুণ ৩ গুণ করে দেখানো হয়েছে। যার কারণে এই পার্সেন্টেজটা ৬০-এ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সত্যিকারের পার্সেন্টেজ কোনোভাবেই 40%-এর উপরে না। আর 40% ভোট হওয়া মানে হচ্ছে 60% মানুষের ভোট না দেওয়া। একটা দেশে আপনি যদি খেয়াল করে দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের যে ৩টি নির্বাচন হয়েছে, ৯৬, ২০০১ এবং ২০০৮, গত ৩টি নির্বাচন, আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলোকে যদি আপনি বাদও দেন, ২০০৮ সালের নির্বাচনে ৮৪% ভোট পড়েছে। আপনি যদি ২০৯৬ সালে যান, ৭৬-৭৭% ভোট পড়েছে। তাহলে এর আগের বারে যান, ৭৫% ভোট পড়েছে। কিন্তু এবার ভোট পড়েছে সরকার হিসেবে ৫৯, আর আসলে সত্যিকার অর্থে এটা হচ্ছে ৪০%। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ যে এখনো বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগ যে এখনো বাংলাদেশের বনেদি একটি রাজনৈতিক পরিবার, একটি রাজনৈতিক শক্তি, এবং বাংলাদেশের বেশিরভাগ পরিবারের মধ্যে যে আওয়ামী লীগের সদস্য রয়েছে, সেটা কিন্তু এই নির্বাচনের মাধ্যমে সুনির্দিষ্ট হয়ে গেছে এবং সুস্পষ্ট হয়ে গেছে। তাই আওয়ামী লীগের কর্মী নেতা যারা আছেন, তাদের প্রতি এই কথাটিই বলতে চাই, নাথিং টু ওরি অ্যাবাউট। সময় সামনে আপনাদের জন্যই আসবে। এই দেশ, এই সমাজ মুক্তিযুদ্ধের আদর্শে, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে মানুষ এখনো আছে, আগেও ছিল। কথা হবে। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকার গত ১৮ মাস
পুরো জাতিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখেছিল, এই ব্যক্তি বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা বিরোধী শক্তির, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালন আমাদেরকে দেখতে হচ্ছে এখনো পর্যন্ত। আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে রোববারও বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডির ৩২ নম্বর থেকে ২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন। আরও একজন রয়েছেন, তিনি কুমিল্লা থেকে এসেছিলেন, একজন নারী, তিনিও শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তাদের সাথে আরও বেশ কয়েকজন ছিল, তাদেরকে আটক করা হয়নি। এই দুজনকে পুলিশ ধস্তাধস্তি করে আটক করে থানায় নিয়ে যায়। নির্বাচনোত্তর বাংলাদেশে মানুষের বিশ্বাস জন্মেছে যে ডক্টর ইউনূস সরকারের মবের রাজত্ব শেষ। খুব স্বাভাবিকভাবেই মানুষ মনে করতে শুরু করেছিল যে এখন থেকে সম্ভবত মুক্তিযুদ্ধের কথা বুক ফুলিয়ে বলা যাবে। শুধু বিশ্বাস নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এরই মধ্যে স্লোগান উঠতে শুরু করেছে, মিছিল হতে শুরু করেছে রাজাকারদের বিরুদ্ধে, আল বদরদের বিরুদ্ধে। গোলাম আজমের ছবি সেখানে রেখে জুতা নিক্ষেপ করা হচ্ছে। এবং এটাও তো বাস্তবতা যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই দলের অধীনেই মোটামুটি প্রশাসন চলে যায়। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, দুদিনের মধ্যেই মঙ্গলবার তারা শপথ নেবে এবং তারেক রহমানও তো নির্বাচনী প্রচারণা কিংবা তারও আগে থেকেই দেশে ফেরার পর থেকে তিনি বলে আসছেন যে ৭১ হচ্ছে আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না, আর বঙ্গবন্ধুর নাম বাদ দিলে মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকে না, সেটিও তো একটি প্রশ্ন। সেই বঙ্গবন্ধুর স্মৃতি উদ্দেশ্যে মানুষ এখনো শ্রদ্ধা জানাতে পারবে না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবে না। তার মানে কি এদের দিন এখনো শেষ হয়নি? কারা এখনো উৎপীড়িত আছে? ইউনূস সরকারের এই যে একজন উপদেষ্টা ছিলেন সাবেক ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ২০২৫ সালে যখন ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক, অন্যতম নিদর্শন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, ঠিক তার আগে ওই দিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিলেন উৎসব হোক। তার মানে তার আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল যে ওই দিন বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন, তাদের বিরুদ্ধে কিচ্ছুই করা হয়নি, কিছুই না। শুধু বঙ্গবন্ধু বাড়ি কেন, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সেদিনও যেদিন গণভবনে কথিত জাদুঘর করা হচ্ছে, আমি অবশ্যই কথিত বলছি এই কারণে যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো গুড়িয়ে দেওয়া হয়, মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে এমন জাদুঘরও গুড়িয়ে দেওয়া হয়, সেখানে গণভবনের ২৪-এর জাদুঘর গড়ে তোলা হয়। যেদিন উদ্বোধন করা হয় সেই দিনও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটা মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নিশ্চয়ই ৭১-এর ধারে কাছেও যেতে পারবে না ২৪ কখনো। আর ২৪-এর চেতনা যতটুকুই হোক না কেন, তাও তো বিতর্কিত করেছে এরাই। বঙ্গবন্ধুর বাড়িটি যেদিন গুড়িয়ে দেওয়া হলো সেদিন বিএনপিও বিবৃতি দিয়েছিল, যদিও একদিন পরে এসে গভীর রাতে সে বিবৃতি দিয়েছিল এবং নিন্দা জানানো হয়েছিল। অথচ এখনও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ আটক করছে শ্রদ্ধা নিবেদনকারীদের। কাদের অনুসারী এই পুলিশ? এদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, নিঃসন্দেহে এটুকু বলতে পারি এরাই বিএনপিকে গিলে খাবে। যেমন ফ্যাসিবাদকে রুখে দেওয়ার নামে রাজাকার আল বদরদের সাথে
ঐক্য করা হয় এবং সেই ঐক্যের জায়গা থেকে আমরা দেখছিলাম কিভাবে একটি বিশেষ শক্তি বিএনপিকে গিলে খাওয়ার চেষ্টা করছিল। ভবিষ্যৎ নিশ্চয়ই আরও ভয়ঙ্কর হবে। এদিকে জনাব ইউনূস সাহেবের ছবিতে আগুন দেওয়া শুরু হয়েছে। শাহবাগে রোববারই এই ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারের দাবি উঠেছে। শুধু দুর্নীতি নয়, সংবিধান লঙ্ঘন করেছে একের পর এক এই সরকারের অনুসারীরা। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন সব চুক্তি করেছে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে এই ইউনূস সরকার। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস উল্টে পাল্টে দেওয়া শুরু করেছিল। যতটুকু পেরেছে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। শিশুদের পাঠ্যপুস্তক পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, জঘন্যভাবে মিথ্যাচার করা হয়েছে। এই আসিফ মাহমুদ রায় আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, সংবিধানের কবর রচনা দিতে চেয়েছিলেন, অথচ তারা এখনো বীর দর্পে ঘোরাফেরা করে এই বাংলাদেশে। অনেকে বলছেন যে শুধু দুর্নীতির বিরুদ্ধে মামলায় নয়, এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হবে। বিএনপি নতুন দিনের সূচনার অঙ্গীকার করে এই নির্বাচনেতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা। অবশ্যই তাদের দিকে মানুষ তাকিয়ে আছে। এদেরকে নিশ্চয়ই ছাড় দিলে বিএনপি আবারও ভুল করবে, আবারও। ভালো থাকুন সবাই।